নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 25 নভেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত এএলপি CBT1 পরীক্ষার প্রশ্নপত্র। এই ভিডিওতে আমরা শুধুমাত্র সায়েন্স বিভাগের প্রশ্নগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন আমরা কনসেপ্ট অনুযায়ী বুঝব, কেন সঠিক উত্তরটি ঠিক তা আলোচনা করব এবং পরীক্ষায় হওয়া সাধারণ ভুলগুলোও তুলে ধরব। এই বিশ্লেষণ তোমাদের পরীক্ষা ট্রেন্ড, গুরুত্বপূর্ণ টপিক এবং ভবিষ্যৎ এলপি ও অন্যান্য রেলওয়ে পরীক্ষার জন্য খুবই কাজে আসবে। তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের সায়েন্স প্রশ্নের বিশ্লেষণ। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, দ্য ডিভিশন অফ লেবার অকার্স ইন মানে হচ্ছে কি শ্রম বিভাগ, এটি কি জন্য ঘটে, ঠিক আছে, বা কোথায় ঘটে। দেখো, প্রথমে জানবো কি ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাগ বলতে কি বোঝায়। শ্রম বিভাগ বলতে বোঝায় কি না, একটি জীবদেহের বিভিন্ন অংশ বিভিন্ন নির্দিষ্ট কাজ সম্পাদন করে যাতে জীবটিকে সুষ্ঠুভাবে কাজ করতে পারে। এককোষী জীবের ক্ষেত্রে কি হয়, এদের দেহে একটি মাত্র কোষ থাকে, সেই একটি মাত্র কোষই সমস্ত জীবন ক্রিয়া সম্পন্ন করে, যেমন খাদ্য গ্রহণ, শ্বাস প্রশ্বাস নেওয়া, বজ্র ত্যাগ করা এবং প্রজনন সবই একটা কোষই করে। এখানে কোনো বিশেষায়িত কোষ বা অঙ্গ থাকে না, তাই এককোষী জীবের মধ্যে শ্রম বিভাগ ঘটে না। ঠিক আছে, এর উদাহরণ কি না, অ্যামিবা, প্যারামিসিয়াম এইগুলো। আর বহুকোষী জীবের ক্ষেত্রে কি হয়, এদের দেহে অনেকগুলি কোষ থাকে, কোষগুলি কি বিশেষায়িত হয়ে গঠন হয়, যেমন কি না টিস্যু, অঙ্গ, অঙ্গতন্ত্র, এই প্রত্যেকটির অংশ নির্দিষ্ট নির্দিষ্ট কাজ করে, তাই বহুকোষী জীবের মধ্যে শ্রম বিভাগ ঘটে। মানুষের কি হৃৎপিণ্ড কি রক্ত সঞ্চালন করে, ফুসফুস কি শ্বাসক্রিয়া চালায়, কিডনি কি বজ্র ত্যাগ করে। উদ্ভিদের ক্ষেত্রে কি না, মূল হচ্ছে জল শোষণ করে, পাতা হচ্ছে কি প্রকাশ বা সালোক সংশ্লেষ করে। ঠিক আছে, তাহলে কি ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট ডিফারেন্ট কাজ করছে। তাহলে শ্রম বিভাগ শুধুমাত্র কোষের কাদের হচ্ছে না, বহুজীবী কোষেই দেখা যায়। আমাদের অপশনগুলো কি ছিল না, অনলি ইন ইউনিসেলুলার অর্গানিজম, এককোষী জীবের ক্ষেত্রে হয়, এটি হবে না। ঠিক আছে, তারপরে কি বলেছে না, অনলি মাল্টিসেলুলার অর্গানিজেশন, কেবলমাত্র বহুকোষী জীবেই হয়, তাহলে অপশন 2 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নাইদার ইউনিসেলুলার, এটাও আমাদের অ্যান্সার হবে না, এটিও হবে না, তাহলে আমাদের অপশন কি অ্যান্সার কি হয়ে যাবে না, অপশন 2। 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখবো। 2 নম্বর প্রশ্ন বলেছে কি, থমসনের পরমাণু মডেলে কোন উপপরমাণুর কণা পাওয়া যায়। ঠিক আছে, তা প্রথমে থমসনের পরমাণু মডেল কি দেখবো না, যে থমসন প্রদত্ত পরমাণু মডেলকে বলা হয় কি পাম পুডিং মডেল বা কিসমিস পুডিং মডেল। এরকম ধরো কিসমিস, ধরো আমরা পাম মানে কি ধরো কেক, এখানের মধ্যে কি এরকম ছোট 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 পুডিং থাকে, তো এই পুডিং এর মতন বা এখানে হচ্ছে কি থমসনের পরমাণু মডেলে এরকম ভাবে কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো এরকম এরকম ভাবে থাকে, সেই জন্য এটাকে কি বলে না, থমসনের পাম পুডিং মডেল বা কিসমিস পুডিং মডেল। এই মডেল অনুযায়ী কি না, পরমাণু হলো কি ধনাত্মক আধানযুক্ত একটি গোলক, এইটা পুরোটা কি একটা ধনাত্মক আধানযুক্ত একটি গোলক, এবং সেই ধনাত্মক আধানের মধ্যে ঋণাত্মক আধানের ইলেকট্রনগুলো ছড়িয়ে থাকে। এইগুলো কি না, ধনাত্মক আধানের মধ্যে এই ঋণাত্মক আধানগুলো এরকম ভাবে ছড়িয়ে থাকে। ঠিক আছে, ঠিক যেমন পুডিং এর মধ্যে কিশমিশ ছড়ানো থাকে। তো থমসনের মডেলের কণাগুলো কি কি ছিল না, এর মধ্যে কি ছিল, ইলেকট্রন ছিল, ইলেকট্রনের ভেতরের কণাগুলো ছিল ইলেকট্রন, আর কি না ধনাত্মক আধান বা প্রোটনের ধারণা ছিল, তবে আলাদা কণা হিসাবে ছিল না সেখানে। কিন্তু নিউট্রন কি তখনও আবিষ্কৃত হয়নি। নিউট্রন কবে আবিষ্কৃত হয় না, পরে চ্যাডউইক 1932 সালে নিউটন আবিষ্কার করে। তাহলে আমাদের অপশনগুলো কি ছিল না, থমসনের পরমাণু মণ্ডলে কোন উপপরমাণু কণা পাওয়া যায়, ইলেকট্রন পাওয়া যায়, প্রোটন ও নিউট্রন উভয় না, এটি পাওয়া যায় না, নিউট্রন পাওয়া যায় না, প্রোটনের ধারণা পাওয়া যায়, কেবল প্রোটন পাওয়া যায়, এটিও নয়, এখানে ইলেকট্রনও পাওয়া যায়, তাহলে এটিও আমাদের হবে না। 2 নম্বর হবে না, 3 নম্বর হবে না, ইলেকট্রন অ্যান্ড প্রোটন বোথ, ইলেকট্রন ও প্রোটন উভয়ই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে অনলি ইলেকট্রন, শুধুমাত্র ইলেকট্রন না, এখানে প্রোটনেরও ধারণা পাওয়া যায়, তাহলে আমাদের অপশন 4 আমাদের কি না অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে না, কিছু সরীসৃপের লিঙ্গ নির্ধারণে কোন পরিবেশগত উপাদান ভূমিকা রাখে। আচ্ছা, লিঙ্গ নির্ধারণ মানে কি হবে, মেল হবে না ফিমেল হবে, এই যে হচ্ছে লিঙ্গ নির্ধারণে কোন পরিবেশগত ভূমিকা উপাদান রাখে। প্রেসার বা চাপ, জল, মাটি, টেম্পারেচার, কোনটি রাখে না টেম্পারেচার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কেন হবে দেখো, কিছু সরীসৃপ বা রেপটাইলের ক্ষেত্রে কি ভ্রূণের যে লিঙ্গ নির্ধারণ হবে সেটি কি জিনগতভাবে হয় না, কিভাবে হয় না, পরিবেশগত উপাদানের উপর নির্ভর করে, এই প্রক্রিয়াটিকে বলা হয় পরিবেশের উপর নির্ভর করে হয়। এই প্রক্রিয়াটিকে কি বলে না, টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেক্স ডিটারমিনেশন বা TSD, কি তাপমাত্রা নির্ভর লিঙ্গ নির্ধারণ। এখানে তাপমাত্রার ভূমিকা কি না, ডিম যে তাপমাত্রায় ফোটে, যে তাপমাত্রাতে ডিম ফোটে তার উপর নির্ভর করে বাচ্চাটি পুরুষ হবে না স্ত্রী হবে, সেটি ডিপেন্ড করে। ভিন্ন তাপমাত্রায় ভিন্ন লিঙ্গ তৈরি হয়, কি কাদের কাদের ক্ষেত্রে হয়, যেমন হচ্ছে
কচ্ছপ, কুমির, কিছু টিকটিকি এদের ক্ষেত্রে হয়। উচ্চ তাপমাত্রা যদি থাকে ডিম ফোটার সময় তখন সেটি কি হবে? স্ত্রী। আর নিম্ন তাপমাত্রা যদি থাকে তাহলে সেটি কি হবে? না পুরুষ হবে। ঠিক আছে? 4 নম্বর আমাদের প্রশ্ন কি বলেছে? না পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থিতে কোনটি নিঃসরণ করে না? আচ্ছা, গ্যাস্ট্রিক গ্রন্থি কি কি নিঃসরণ করে ফার্স্টে সেটা আমরা দেখব। কি না পাকস্থলীর প্রাচীরে অবস্থিত যে গ্যাস্ট্রিক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে সেটি বিভিন্ন গুরুত্বপূর্ণ পাচক রস নিঃসরণ করে, যা খাদ্য হজমে সাহায্য করে। কি কি গ্যাস নিঃসরণ করে? না গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় কি পেপসিন নিঃসৃত হয়। এই পেপসিন কি করে? না প্রোটিন হজম করে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? না পেপসিনে রূপান্তরণ করে। এছাড়াও কি না জীবাণু নষ্ট করে। এছাড়াও কি হয়? শ্লেষ্মা বা মিউকাস নিঃসৃত হয়। এই মিউকাস কি করে? না পাকস্থলীর প্রাচীরকে কি করে? না পাকস্থলীর যে প্রাচীর রয়েছে সেটিকে কি অ্যাসিড থেকে রক্ষা করে। তাহলে আমাদের এখানে কি বলেছে? না পাকস্থলীর প্রাচীর থেকে গ্যাস্ট্রিক গ্রন্থিতে কোনটি নিঃসরণ করে না? তাহলে দেখো হচ্ছে পেপসিন আমাদের নির্গত করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের নির্গত করে, মিউকাস বা শ্লেষ্মা নির্গত করে। তাহলে কি করে না? অপশন 1 কি স্যালাইভাইটি নিঃসরণ করে। তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? এটা স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে? পরের প্রশ্ন কি বলেছে? 5 নম্বর প্রশ্ন, না নিচের বিক্রিয়াটি সঠিক কি সাম্যাবস্থাপিত সমীকরণটি নির্বাচন করো বা ব্যালেন্স ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন। আচ্ছা, এই যে ব্যালেন্স ইকুয়েশন রয়েছে, ব্যালেন্স ইকুয়েশনটা কি? ব্যালেন্স ইকুয়েশন হচ্ছে কি বা এটা কেন দরকার? এটা কি হয় না বাম দিকের সঙ্গে এই জায়গায় একটা ইকুয়েশন রয়েছে, এর কি করছে না এই বাম দিকের সঙ্গে এটা কি আমাদের বাম দিক আর এটা কি ডান দিক, তো বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, এটাই আমাদের কি ব্যালেন্স ইকুয়েশন। মানে এদিকেও যতগুলো আমাদের কি থাকবে না মৌল থাকবে, এদিকেও ততগুলি আমাদের মৌল থাকবে। ঠিক আছে? তো সেটি হচ্ছে আমাদের ব্যালেন্স ইকুয়েশন। এবার এটি কেন দরকার? এটি দরকার কারণ কি ভর সংরক্ষণ সূত্র কি না ল অফ কনজারভেশন ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস এই যে সূত্রটা আমাদের আছে, তো এর জন্য কি না ভর সংরক্ষণ সবসময় থাকতে হবে। তাহলে এদিকেও যা ভর থাকবে এদিকেও তাই ভর থাকবে। তো দুদিকের ভর সমান করাটাকে আমরা কি বলি না ব্যালেন্স ইকুয়েশন। ঠিক আছে? তো ব্যালেন্স ইকুয়েশন করতে গেলে আমাদের এখানে বলেছে কি না নিচেই 4টে অপশন দিয়েছে, এর মধ্যে বলেছে কি ব্যালেন্স ইকুয়েশন কোনটি। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখবো, দেখো প্রথম অপশনটার ক্ষেত্রে কি কি রয়েছে না অ্যালুমিনিয়াম রয়েছে, এসোস এসও রয়েছে SO4। আচ্ছা, বিএ রয়েছে বেরিলিয়াম, আর কি রয়েছে না ক্লোরিন রয়েছে। আচ্ছা, প্রথমে আমরা দেখবো বাম দিকে, এটি কি বাম দিকে কতগুলো রয়েছে এল কতগুলো রয়েছে না দুটো রয়েছে। আচ্ছা, তারপরে SO4 কতগুলো রয়েছে না SO4 রয়েছে তিনটে, SO4 রয়েছে তিনটে। আচ্ছা, বেরিলিয়াম কটা রয়েছে না বেরিলিয়াম রয়েছে একটা। আচ্ছা, Cl2 মানে Cl2 ক্লোরিন কতগুলো রয়েছে, ক্লোরিন রয়েছে একটা। ঠিক আছে? সিএল কতগুলো রয়েছে, ক্লোরিন রয়েছে দুটো। ঠিক আছে? আচ্ছা, এইদিকে কতগুলো রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে এদিকে একটা, তারপরে এদিকে ক্লোরিন রয়েছে কতগুলো, ক্লোরিন রয়েছে আমাদের তিনটে। তারপরে বেরিলিয়াম কটা রয়েছে না বেরিলিয়াম রয়েছে আমাদের একটা, বেরিলিয়াম রয়েছে একটা। সালফার ডাইঅক্সাইড কতগুলো রয়েছে না চারটে, চারটে। তাহলে আমাদের কি না এসও হচ্ছে সালফার ডাইঅক্সাইড বা এসও হচ্ছে আমাদের কতগুলো রয়েছে না চারটে রয়েছে। তাহলে এটি আমাদের কি এখানে ব্যালেন্সে নেই, তাহলে এটি আমাদের কি হবে না অ্যান্সার হবে না। ঠিক আছে? এইটা আমাদের অ্যান্সার হবে না। তো তার পরেরটা আমরা কি দেখবো, এইটার ক্ষেত্রে কি আছে দেখবো। এটার ক্ষেত্রে প্রথমে অ্যালুমিনিয়াম কতগুলো আছে, অ্যালুমিনিয়াম আছে দুটো। আচ্ছা, এদিকে কতগুলো অ্যালুমিনিয়াম আছে, এদিকে দেখো তিনটে অ্যালুমিনিয়াম আছে। তাহলে কি এদিকেও সমান হচ্ছে না, তাহলে আমাদের অপশন 2 অ্যান্সার হবে না। অপশন 3 তে দেখবো অ্যালুমিনিয়াম কতগুলো আছে না 2 আর এই 2, টোটাল কতগুলো আছে চারটে। এদিকে আমাদের কতগুলো আছে অ্যালুমিনিয়াম, এদিকে আছে দুটো। তাহলে এদিকে আছে চারটে, দিকে দুটো, তাহলে এটাও আমাদের কি সমান হবে না, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। 4 নম্বরে কি করতে দেখো, এখানে কত অ্যালুমিনিয়াম কতগুলো আছে, অ্যালুমিনিয়াম আছে এখানে দুটো। আচ্ছা, এখানে কত অ্যালুমিনিয়াম আছে, এখানেও দেখো দুটো আছে। তাহলে দেখো অ্যালুমিনিয়াম, তারপরে কি SO4, আচ্ছা তারপরে কি বেরিলিয়াম, আর হচ্ছে ক্লোরিন। তাহলে 4 নম্বরের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম কতগুলো রয়েছে বাম দিকে দুটো, এসও তারপরে হচ্ছে তোমার হচ্ছে SO4 কতগুলো রয়েছে না তিনটে, বেরিলিয়াম কটা রয়েছে বেরিলিয়াম দুটো, ক্লোরিন কটা রয়েছে এই 2 আর 2 এ চারটে রয়েছে। আর এদিকে আমাদের কতগুলো রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে দুটো। আচ্ছা, ক্লোরিন রয়েছে কতগুলো না ক্লোরিন রয়েছে আমাদের ক্লোরিন রয়েছে হচ্ছে
হ্যাঁ, এসও কতগুলো রয়েছে দেখো, প্রথমে এদিকে এসও কতগুলো রয়েছে না, 4 3 12, 4 3 কতগুলো রয়েছে না, এটি রয়েছে আমাদের 12টি। 12টি রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে দুটো। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড কতগুলো রয়েছে, 12টি, 4 3 12। আচ্ছা, বি এর কতগুলো রয়েছে, বেরিলিয়াম কতগুলো রয়েছে, বেরিলিয়াম রয়েছে দুটো, আর Cl2 কতগুলো রয়েছে, 2, আর এই 2 কতগুলো রয়েছে, 4টি। আচ্ছা, এদিকেও দেখো অ্যালুমিনিয়াম কতগুলো রয়েছে না, দুটো। ক্লোরিন কতগুলো রয়েছে না, 3 দুগুণে 6টি রয়েছে। ক্লোরিন আমার হচ্ছে এখানে উম এখানে ভুল আছে কিছু একটু মনে হচ্ছে, এখানে একটুখানি ভুল আছে। এইখানে আমাদের 2 হবে না, এখানে আমাদের কত হবে না, এখানে 3 হবে, তবেই একমাত্র হবে। এখানে আমাদের 3 হবে। ঠিক আছে, তবেই আমাদের এটি হবে, তবে ব্যালেন্স হচ্ছে। হ্যাঁ, তাহলে যদি 3 হয়, তাহলে এদিকে কতগুলো রয়েছে না, অ্যালুমিনিয়াম রয়েছে দুটো, এদিকে যেটা রয়েছে বেরিলিয়াম কতগুলো রয়েছে, বেরিলিয়াম হয়ে যাচ্ছে আমাদের না 3টে রয়েছে। আর আমাদের ক্লোরিন কতগুলো রয়েছে না, 3 দুগুণে 6টি রয়েছে ক্লোরিন। ঠিক আছে, কতগুলি রয়েছে না, 6টি। আর এদিকে কতগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম দুটো। আচ্ছা, ক্লোরিন কতগুলো রয়েছে, 3 দুগুণে 6। 3 দুগুণে কতগুলো রয়েছে, এই যে 3, 3 দুগুণে 6টি রয়েছে আমাদের ক্লোরিন। আচ্ছা, বেরিলিয়াম কতগুলো রয়েছে না, এখানে 3টি রয়েছে বেরিলিয়াম। আর SO4 কতগুলো রয়েছে না, SO4 রয়েছে 3 4 12টি। ঠিক আছে, এর বাবা কি সব লিখে দিচ্ছি আমি, মাথা খারাপ হয়ে গেছে। বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন কতগুলো রয়েছে, 6টা। সোডিয়াম কতগুলো রয়েছে, হচ্ছে 12টা। আর বেরিলিয়াম কতগুলো রয়েছে না, 3টে। তাহলে এটা আমাদের ব্যালেন্স ইকুয়েশন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা আমি এডিট করার সময় বা তোমাদের এগুলো টাইপ করার সময় ভুল করে ফেলেছি কি না, এখানে আরেকটা ইকুয়েশন দিয়েছিল, সেটিকে আমি লিখতে ভুলে গেছি। তো সেইটিকে লিখে আবার তোমাদের এই কোশ্চেনটা আমি আবার নতুন করে সলভ করছি। ঠিক আছে, না না, প্রথমে এগুলোকে সব মুছে নিই আমরা। আচ্ছা, দেখো বলেছে কি নিচের বিক্রিয়াটি সঠিক সাম্যাবস্থায় ও বিক্রিয়াটি কারেক্ট ইকুয়েশন ফর দ্য, এখানে একটা ইকুয়েশন দিয়েছিল, সেই ইকুয়েশনটাকে আমার ব্যালেন্স করতে বলেছিল, তারপরে সেইটার কি কি অ্যান্সার হবে সেগুলো এগুলো বলেছিল। আচ্ছা, আমার ইকুয়েশনটা কি বলেছিল, প্রথমে তো তোমরা জানলে ব্যালেন্স ইকুয়েশন কি এসব জানলে। তাহলে কি বলেছিল আমার ইকুয়েশনটা না, Al2SO4 হোল 3 আর হচ্ছে প্লাস BaCl2, এইটার সঙ্গে কি আছে বিক্রিয়া করে না, AlCl3 প্লাস BaSO4। আচ্ছা, এইটি আমার দিয়েছিল। এবার এই যে ইকুয়েশনটা রয়েছে এটিকে ব্যালেন্স করে আমার এখানে করতে বলেছিল। ঠিক আছে, তো এটাকে ব্যালেন্স করতে গেলে আমরা প্রথমে লেফট সাইডে দেখে নেবো কি কি আছে, আমার অ্যালুমিনিয়াম আছে। আচ্ছা, সোডিয়াম অক্সাইড আছে, তারপরে কি আছে, বেরিলিয়াম আছে। আর কি রয়েছে, আমার ক্লোরিন রয়েছে, ক্লোরিন। তো এদিকে দেখো অ্যালুমিনিয়াম কতগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম দেখো দুখানা রয়েছে। এদিকে অ্যালুমিনিয়াম দুখানা রয়েছে, কিন্তু এদিকে অ্যালুমিনিয়াম তো দুটো নেই, তাহলে ব্যালেন্স করতে হলে আমি এখানে 2 বসিয়ে দিলাম, এখানে 2 বসিয়ে দিলাম। ঠিক আছে, এদিকে আমি যদি 2 বসিয়ে দিই, তাহলে দেখো ক্লোরিন আমার কতগুলো হয়ে গেল, ক্লোরিন হয়ে গেল কত না, 3 দুগুণে 6খানা ক্লোরিন হয়ে গেল। কিন্তু এদিকে আমার কতগুলো ক্লোরিন আছে দেখো, দুটো। তাহলে আমি যদি এইখানে কত গুণ করে দিই, 3, 3 গুণ করে দিই কতগুলো হয়ে গেল, তাহলে আমার 3 দুগুণে 6টা ক্লোরিন হয়ে গেল। আর বিএও কতগুলো হয়ে গেল না, 3টে। এখানে দেখো বিএ কতগুলো আছে, বিএ এখানে একটাই আছে, তাহলে এখানে আমরা এদিকে কি করে দেবো না, 3 গুণ করে দেবো। তাহলে SO4 আমার কতগুলো হয়ে গেল, 4 3 12টা। আর এদিকে এদিকে আমাদের তাহলে সমান হয়ে গেল। ঠিক আছে, আর যদি ভালো করে তোমাদের বোঝাই, তাহলে দেখো, দেখো বাম দিকে আমার অ্যালুমিনিয়াম কতগুলো রয়েছে না, বাম দিকে অ্যালুমিনিয়াম আমাদের দুখানা রয়েছে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড কতগুলো রয়েছে না, SO4 কতগুলো রয়েছে না, 3টে রয়েছে, 3টে লিখে দিলাম। বেরিলিয়াম কতগুলো রয়েছে না, বেরিলিয়াম একটা আছে। আচ্ছা, তাহলে ক্লোরিন কতগুলো রয়েছে, ক্লোরিন আমার এখানে দুটো আছে। আর ডান দিকে আমাদের অ্যালুমিনিয়াম কতগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম একটি আছে। ক্লোরিন কতগুলো আছে না, ক্লোরিন আমাদের 3টে আছে, ক্লোরিন 3 লিখে দিলাম। আচ্ছা, তারপর আমার কত, বেরিলিয়াম কতগুলো রয়েছে না এখানে না, একটি রয়েছে, একটি। আচ্ছা, SO4 কতগুলো রয়েছে এখানে না, একটি রয়েছে, একটি।
ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে দেখো, এই ব্যালেন্স আমার নেই, এগুলো আলাদা আলাদা আছে। দেখো প্রথমে আমরা অ্যালুমিনিয়াম থেকে করি। দেখো অ্যালুমিনিয়াম প্রথমে আমার এখানে কতগুলো আছে না দুটো আছে। তাহলে বাম দিকে আমাদের অ্যালুমিনিয়াম দুটো আছে, তাহলে ডান দিকেও আমাদের অ্যালুমিনিয়াম দুটো করতে হয়। আমরা এখানে কি করব না 2 গুণ করে দেবো এখানে। যে দুটো আমরা কি করে দিলাম না AlCl3 করে দিলাম। ঠিক আছে, এদিকে আমার টু Al2SO4 3। আচ্ছা, এদিকে আমার অ্যালুমিনিয়াম দুটো আছে, এদিকেও আমি অ্যালুমিনিয়াম দুটো করে নিলাম। ঠিক আছে, এদিকেও আমি দুটো অ্যালুমিনিয়াম করে নিলাম। তাহলে দুটো অ্যালুমিনিয়াম যখন আমি এখানে করলাম, দেখো ক্লোরিনের সঙ্গে দুইটা তো শুধু অ্যালুমিনিয়ামের সঙ্গে নেই, তাহলে তিনটার সঙ্গেও গুণ হয়ে গেল। তাহলে ক্লোরিন আমার এখানে কতগুলো হয়ে গেল না 2 3 6 খানা ক্লোরিন হয়ে গেল। কিন্তু আমার এইখানে ক্লোরিন কতগুলো রয়েছে না দুটো রয়েছে। তাহলে এর আগে যদি আমি একটা 3 গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে না আমার এখানে 3 2 6টা হয়ে যাবে। তাহলে কি না আমার 3BaCl2। তাহলে ক্লোরিন এদিকে আমার অ্যালুমিনিয়াম হয়ে গেল, তার মানে এদিকে আমার অ্যালুমিনিয়াম ঠিকঠাক হয়ে গেল, ক্লোরিনের এদিকে যতগুলো রয়েছে আমার ক্লোরিনের দিকে ততগুলো হয়ে গেল। কিন্তু এর ফলে কি হলো দেখো, না আমার এখানে বেরিলিয়াম 3টে বেড়ে গেল। এখানে বেরিলিয়াম কতগুলো ছিল, বেরিলিয়াম আমার এখানে একটাই ছিল। ঠিক আছে, বেরিলিয়াম কটা ছিল এখানে আমার না বেরিলিয়াম এখানে ছিল আমার একটাই বেরিলিয়াম ছিল। ঠিক আছে, বেরিলিয়াম একটা ছিল, এখানে 3টে হয়ে গেল, তাহলে বেরিলিয়াম বেড়ে গেল আমার এখানে, তাই তো। তাহলে এদিকেও আমার বেরিলিয়াম বাড়াতে হবে। তাহলে এদিকে বেরিলিয়াম বাড়াতে গেলে কি করতে হবে না এদিকেও আমি 3 গুণ করে নেবো এখানে। তাহলে কি ছিল আমার BaSO4। তাহলে দেখো 3 বাড়িয়ে নিলে কি হয়ে যাচ্ছে না এদিকে 3 4 SO4 কতগুলো হয়ে গেল না 3 4 12খানা হয়ে গেল। এদিকে কতগুলো আছে না এদিকে 4 3 12টা হয়ে গেল। SO4 কতগুলো আমার 3টে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ব্যালেন্স ইকুয়েশন কি হয়ে যাবে না এইটি হয়ে যাবে আমাদের ব্যালেন্স ইকুয়েশন এইটি। ব্যালেন্স ইকুয়েশন কি না Al2SO4 3 প্লাস 3BaCl2 3BaCl2 2AlCl3 2AlCl3 প্লাস 3BaSO4 3BaSO4। ঠিক আছে, বুঝতে পেরেছো। পরের কোশ্চেন আমরা দেখব। পরের কোশ্চেন কি বলেছে না when we are traveling in a bus we tend to move towards when the bus is stopped suddenly. This is because of মানে যখন বাস হঠাৎ করে থেমে যায় সামনের দিকে আমরা ঝুঁকে পড়ি, এর কারণ কি। দেখো নিউটনের তোমরা গতিসূত্রগুলো পড়েছো, তো নিউটনের যে প্রথম গতিসূত্র রয়েছে, যে ফার্স্ট যে গতিসূত্রটা নিউটনের রয়েছে, সেখান থেকে আমরা একটা জিনিস পাই। একটা জিনিস সেটা কি না জাড্য পাই। জাড্য বা দু ধরনের হয়, একটা হচ্ছে কি গতিজাড্য আর একটা কি আমার স্থিতিজাড্য। ঠিক আছে, তো স্থিতিজাড্য কি না যখন আমার গতিজাড্য কি যখন আমি বাসের মধ্যে চলতে থাকি, তারপর বাসটা হঠাৎ করে যদি থেমে গেল, তো আমাদের বডি কি হবে না সেটা বডিটা তো মুভ মুভ করছে, তাহলে কি বডিটাও সামনের দিকে এগিয়ে যাবে। বাসটা থেমে গেলে কি বডিটা সামনের দিকে এগিয়ে যাবে, এটা কিসের উদাহরণ না গতিজাড্যের। আর স্থিতিজাড্য কি আমাদের বডি ধরো স্থির আছে, হঠাৎ বাস চলতে শুরু করলো, তখন কি হবে না আমাদের চলতে শুরু করলে কি হবে বডিটা সামনের দিকে মানে বডিটা পিছিয়ে থাকবে আর আমাদের গাড়িটা সামনের দিকে এগিয়ে যাবে, হালকা পেছন দিকে চলে যাব। তো এটি হচ্ছে তোমাদের কি স্থিতিজাড্যের উদাহরণ। এখানে কি বলছে বাস থামলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, এটির কারণ হলো কি না এটির কারণ হলো আমাদের দেহের জড়তা। ঠিক আছে, অপশন 3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে না ফল ও বীজে নিচের কোন উদ্ভিদ হরমোনের ঘনত্ব বেশি থাকে। কিসের হরমোন বেশি থাকে দেখো অ্যাবস্ক্যাপসি যে অ্যাবসিসিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। কি না অ্যাবসিসিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন যা প্রধানত ফল এবং বীজের মধ্যে থাকে। ঠিক আছে, উচ্চ ঘনত্ব এখানে উপস্থিত থাকে। আর এবিবির প্রধান কাজ কি না বীজের সুপ্তাবস্থা এইগুলো বজায় রাখে। এ কি অকাল অঙ্কুরোদ্গম হচ্ছে যে প্রি ম্যাচিওর জার্মিনেশন রোধ করে এটি। ফলের পরিপক্কতা ও ঝরে পড়া নিয়ন্ত্রণ করে। এছাড়াও কি না স্ট্রেস হরমোন হিসাবে কাজ করে, খরা লবণাক্ততা ইত্যাদি। আচ্ছা, অন্য হরমোনগুলো কেন নয়। অক্সিন হরমোন এর কাজ কি না কাণ্ডের বৃদ্ধি এবং কোষের দীর্ঘায়তনের সঙ্গে এটি যুক্ত। জিব্বারেলিন হরমোনের কাজ কি না অঙ্কুরোদ্গম এবং কাণ্ডের লম্বা হওয়া নিয়ন্ত্রণ করে এটি। আর সাইটোকাইনিন কি করে না কোষ বিভাজন ও বার্ধক্য এটি বিলম্বিত করে। আচ্ছা, এগুলো মূলত বৃদ্ধি প্রবর্তক এইগুলো, কিন্তু এবিবি কি এবিবি হলো বৃদ্ধি নিরোধক। ঠিক আছে, বা গ্রোথ ইনহিবিটর। আমাদের অপশন কি হয়ে যাবে অ্যাবস্ক্যাসিস অ্যাসিড। ঠিক আছে,
পরের প্রশ্ন কি বলেছে, না অস্বচ্ছ কোনো বস্তুর উপর আলো পড়লে জ্যামিতিক ছায়া দেখা যায়, এর কারণ কি? ধরো কোনো একটা অস্বচ্ছ, এখান দিয়ে আলো আসছে, আলো সবসময় কি করে, না সরল রেখায় গমন করে। সরল রেখায় গমনের ফলে কি হবে, যখন এখানে কোনো একটা অস্বচ্ছ বস্তু থাকবে, অস্বচ্ছ মানে কি, যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারবে না, তাহলে অস্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে আলো গেলে কি হবে, না এর যে ছায়াটা আছে এই জায়গায় তার ছাওয়াটা এখানে পড়বে। ঠিক আছে, ছায়া দেখা যায়। এটি কিসের জন্যে, না এটি হচ্ছে তোমার কি, আলো সরলরেখায় গমন করে, সেই জন্যে। অপশন সি আমাদের, বা 3 নম্বর অপশন আমাদের ঠিক হয়ে যাবে, বাকিগুলো আমরা দেখে নেবো। দেখো বাকি অপশনগুলোর মধ্যে কি বলেছিল, না রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি, যখন আলো কোনো মসৃণ পৃষ্ঠে, যেমন হচ্ছে আয়নায় পড়ে ফিরে আসে, তাকেই বলে কি, আলোর প্রতিফলন। আয়নায় নিজের মুখ দেখা যায়, জলে নিজের প্রতিচ্ছবি দেখা যায়, এইগুলো কি, না প্রতিফলনের সূত্র কি, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। এই ধরো একটা আমার প্লেন আছে, মসৃণ প্লেন, এর মধ্যে ধরো কোনো একটা আলো পড়লো, এই আলোটা পড়লে তারপর এটা কি, না এইরকম ভাবে আবার সেম দিকে এদিকে আবার প্রতিফলিত হয়ে যায়। এটাকে যদি আমরা লম্ব ধরি, তাহলে এইখানে এই লম্বের সঙ্গে যে কোণটা করবে এটাকে আমরা কি বলি, আপাতন কোণ বা আপাতন কোণ। আর এদিক থেকে যখন এদিকে ফিরিয়ে যাবে সেটাকে আমরা কি বলি, না রিফ্রেক্টেড রে বা রিফ্রেক্টেড অ্যাঙ্গেল, হচ্ছে কি, যে আপাতন কোণ প্রতিফলন, এটি কি হয়ে যাচ্ছে আমাদের প্রতিফলন কোণ। ঠিক আছে, তো এই আপাতন রশ্মি, এটি কি আমাদের আপাতন রশ্মি, প্রতিফলিত রশ্মি ও লম্ব, এই লম্ব এগুলো কি একই সমতলে থাকে। ঠিক আছে, এগুলি কোথায় ঘটে, না আয়নাতে, চকচকে ধাতুতে এবং শান্ত জলের পৃষ্ঠে এটি ঘটে। আচ্ছা, এরপর কি আলোর ব্যাপন কি, না যখন কোনো আলো খুব সরু, ফাঁকা বা কোনো বাধার প্রান্ত দিয়ে যাওয়ার সময় বাঁক নেয়, তাকে বলে কি, আলোর ব্যাপন। এটি কি দরজার আড়াল থেকেও আলো ছড়িয়ে পড়া, সিডি ডিভিডিতে যে রঙিন আভা দেখা যায় সেইগুলো, ব্যাপন বেশি দেখা যায় যখন ফাঁকের আকার কি, না আলোর তরঙ্গদৈর্ঘ্যের কাছাকাছি হয়, তখন ব্যাপন হলে কি হয়, ছায়া স্পষ্ট হয় না। আচ্ছা, এরপরে কি আছে আমাদের, আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ কি, যখন সাদা আলো বিভিন্ন রঙে বিভক্ত হয়ে যায়, তাকে বলে কি, আলোর বিচ্ছুরণ। এটি কি, না প্রিজমের মাধ্যমে 7 রঙে বিভক্ত আলো, রামধনু, এগুলো হচ্ছে এর উদাহরণ। এটি কেন হয়, না বিভিন্ন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য আলাদা আলাদা হয়, তাই তারা বিভিন্ন কোণে বেঁকে যায়। ঠিক আছে, কি কেমন হয় ব্যাকে, না ভিপ গিয়র এই সিস্টেমে, প্রথমে ভায়োলেট, তারপর ইন্ডিগো, তারপর ব্লু, তারপরে সবুজ, তারপরে হলুদ, তারপরে কমলা, তারপরে লাল। ঠিক আছে, তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর ভায়োলেট আলোর বা বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, না সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। ইনকারেক্ট স্টেটমেন্ট আমাদের কি বলেছে, দেখো এখানে কি রিলেটেড বলেছে, না বলছে মেল জার্ম সেলস আর প্রডিউস বাই পলেন গ্রেনস, মেল পরাগকণার দ্বারা পুরুষ জননকোষ উৎপন্ন হয়। ঠিক আছে, তো এটা আমাদের ঠিক, অপশন ঠিক। তারপর কি বলছে, ফিমেল গ্যামেটস ইজ প্রেজেন্ট ইন দ্য স্টিগমা, ফিমেল গ্যামেট স্টিগমাতে বা গর্ভমুণ্ডে থাকে। ঠিক আছে, তো এটি আমাদের ভুল। আচ্ছা, ফার্টিলাইজেশন গিভস আস জাইগোট, ফার্টিলাইজেশন গিভস আস নিষেকের ফলে জাইগোট তৈরি হয়। দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ইজ কল্ড ফার্টিলাইজেশন, এগুলো তো আমাদের ঠিক। আমাদের এখানে কি বলেছে, না ভুল বক্তব্যটি নির্বাচন করো, তা কি, না এখানে বলেছে কি, না ফিমেল গ্যামেটস ইজ প্রেজেন্ট ইন দ্য স্টিগমা, ফিমেল গ্যামেট স্টিগমাতে অবস্থা, এটাও ঠিক। তাহলে কি, তারপরে 4 নম্বর কি বলেছে, দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ইজ কল্ড ফার্টিলাইজেশন। ঠিক আছে, কি না ফিমেল হচ্ছে পুরুষ এবং স্ত্রী জননকোষের মিলনকে আমরা নিষেক বলি। ঠিক আছে, নিষেকের ফলে জাইগোট তৈরি হয়, এটি হচ্ছে আমাদের ভুল অ্যান্সার, এটি আমাদের রাইট হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর আমাদের অপশন হয়ে যাবে। তো দেখো প্রথমে কি হচ্ছে, ফুল হলো উদ্ভিদের প্রজনন অঙ্গ, এখানে কি পুরুষ ও স্ত্রী জননকোষ থাকে। ঠিক আছে, পুরুষ অঙ্গ কি, না পুংকেশর বা স্টিমেন, এই যে স্টিমেন এর মধ্যে কি আছে, এই যে এইগুলো সরু সরু যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পুরুষ, আমাদের হচ্ছে পুরুষ অঙ্গ। আর এই যে মধ্যখানে যেটা রয়েছে এইটা হচ্ছে আমাদের কি, স্ত্রী অঙ্গ। ঠিক আছে, ফুলের। তো এর মধ্যে কি হয়, এই যে স্টিমেন বা হচ্ছে এইগুলো হচ্ছে এই স্টিমেনের হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে অ্যান্থার, একটা হচ্ছে ফিলামেন্ট। অ্যান্থার মানে হচ্ছে ওপরের এই পার্টটা, আর ফিলামেন্ট হচ্ছে ডাঁটির মতনটা। তো এই অ্যান্থারের মধ্যে কি থাকে, আমাদের পলেন গ্রেন এরকম ছোট 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 দানার মধ্যে থাকে, সেইগুলো গিয়ে এইখানে এই স্টিগমা আছে, স্টিগমার মধ্যে দিয়ে প্রবেশ করে। তারপরে কি স্টাইলের মধ্যে দিয়ে, স্টাইল বা হচ্ছে এই যে নলের মতন রয়েছে এর মধ্যে দিয়ে কোথায় প্রবেশ করে, না ওভারিতে। এই ওভারিতে গিয়ে সেইটি জাইগোট তৈরি হয়। ঠিক আছে, বা নিষেক বা মিলন সেখানে তৈরি হয়, বা এখান থেকে বীজ ফল তৈরি হয়।
ঠিক আছে, বলছে কি না ফুলের পুরুষ অংশ কি না স্টিমেন, এর উপরের অংশকে বলে পরাগধানী বা অ্যান্থেরা। আচ্ছা, পরাগকণা কি, পলেন গ্রেন কি, পরাগধানীর ভেতরে তৈরি হয় এটি। পরাগকণার মধ্যে পুরুষ জননকোষ থাকে, তাহলে পরাগকণার মধ্যে পুরুষ জননকোষ থাকে। স্ত্রী অংশ কি না ফিমেল পার্ট কি না গর্ভকেশর বা পিস্টিল বা কার্পেল, এর তিনটি অংশ, একটা হচ্ছে কি না গর্ভমুণ্ড বা স্টিগমা, পরাগকণা এখানে এসে পড়ে, তারপরে গর্ভদণ্ড বা স্টাইল, এখানে কি পরাগনালী এই পথ দিয়েই যায়। তারপর কি ডিম্বাশয় বা ওভারি, এর ভেতরে কি ডিম্বক থাকে, ডিম্বকের ভেতরে স্ত্রী জননকোষ থাকে। ঠিক আছে, আর নিষেক কি না ফার্টিলাইজেশন, পরাগকণা গর্ভমুণ্ডে পড়ে আর পরাগ নালী তৈরি হয়, পুরুষ জননকোষ ডিম্বকের কাছে পৌঁছয়, পুরুষ ও স্ত্রী জননকোষ মিলিত হয় সেখানে। জাইগোট কি না নিষেকের ফলেই তৈরি হয় জাইগোট। তো জাইগোট কিভাবে তৈরি হয় না নিষেকের ফলে, জাইগোট থেকে নতুন উদ্ভিদ জন্মায়। আচ্ছা, মনে রাখবে কিভাবে না মেল গ্যামেট কোথায় থাকে পরাগকণায়, ফিমেল গ্যামেট কোথায় থাকে ডিম্বক বা ডিম্বাশয়ের ভেতরে। ফার্টিলাইজেশন কি না দুই জননকোষের মিলনকে ফার্টিলাইজেশন বলে। জাইগোট কি নিষেকের ফল, নিষেকের ফলে হয় জাইগোট। ঠিক আছে, 10 নম্বর আমাদের প্রশ্ন কি বলেছে না তামার তড়িৎ বিশুদ্ধকরণে কোন ইলেকট্রোলাইট ব্যবহৃত হয়। কোন ইলেকট্রোলাইট ব্যবহৃত হয় না, তা আমার বলতে দেখো তড়িৎ বিশুদ্ধকরণ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কি হয় না অপরিশোধিত ধাতুকে বা ইম্পিওর মেটালকে বিশুদ্ধ করা হয় বিদ্যুৎ ব্যবহার করে। তামার তড়িৎ বিশুদ্ধকরণে কি কি ব্যবহার করা হয় না একটা হচ্ছে ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট হিসেবে কপার সালফেট CuSO4 দ্রবণ ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কপার সালফেট আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 4। ঠিক আছে, কি বলেছে না এবার কপার সালফেট কেন ব্যবহার করা হয় না এতে Cu2+ আয়ন থাকে যা কি বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। ক্যাথোডকে বিশুদ্ধ তামা জমা হয় এবং অ্যানোডে কি হয় অপরিশোধিত তামা সেখানে দ্রবীভূত হয়। ঠিক আছে, ফলে তামা বিশুদ্ধ হয়। আচ্ছা, 11 নম্বর আমাদের কি বলেছে না পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে কোনো ভারী বস্তু মুক্তভাবে পড়লে কি ঘটে। কি মাধ্যাকর্ষণের কোনো ভারী বস্তু যদি এরকমভাবে নিচের দিকে পড়ে কোনো বাধায়, বাধা মানে কি না সেখানে বায়ুর বাধা, ঠিক আছে, এয়ারের বাধা সেসব কিছু নেই। ঠিক আছে, তাহলে সেখানে কি হবে ভেলোসিটি অফ দ্য ম্যাসিভ অবজেক্ট ইনক্রিজ, ভেলোসিটি ইনক্রিজ হবে, ভেলোসিটি অফ দ্য ম্যাসিভ ডিক্রিজ এটা হবে না। কখনোই ভেলোসিটি ডিক্রিজ হবে না, যখন সমবেগে নিচের দিকে পড়বে মানে কি অ্যাক্সেলারেশন বাড়ছে। ঠিক আছে, সেই অ্যাক্সেলারেশন যখনই বাড়বে বা ত্বরণ যখনই বাড়বে তখন কি বেগ বৃদ্ধি পাবে, ত্বরণ আমরা কাকে বলি বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। ঠিক আছে, আর পৃথিবী পৃষ্ঠের কাছে যখন চলে আসবে সেখানে কত হয়ে যাবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে বেগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হবে না। 2 নম্বর কি মাস অফ দ্য অবজেক্ট ইনক্রিজেস, মাস কখনোই চেঞ্জ হবে না, মাস বা বস্তুর ভর কি কখনোই ভর হচ্ছে অপরিবর্তিত থাকে সব জায়গাতে। তাহলে কি কোনো বস্তু যখন পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে মুক্তভাবে পড়ে তখন কি হয় বস্তুটির উপর মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করে, এই বল বস্তুটিকে নিচের দিকে ত্বরণ বা অ্যাক্সেলারেশন দেয়। পৃথিবীর কাছে এই ত্বরণ বল কত 9.8 মিটার পার সেকেন্ড, ত্বরণ থাকলে বেগ সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। তাহলে কি ভর হচ্ছে বস্তুটি পরিবর্তন হয় না, শুধু বেগ পরিবর্তিত হয়, বাতাসের বাধা উপেক্ষা করলে বেগ ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন কি বলেছে নিচের কোন বক্তব্যটি ভুল। বলছে দ্য স্ট্রেংথ অফ ফোর্স অফ অ্যাট্রাকশন ভ্যারিজ ফ্রম ওয়ান কাইন্ড অফ ম্যাটার টু অ্যানাদার, বিভিন্ন পদার্থের আকর্ষণ বলের মান বিভিন্ন হয়। ঠিক আছে, বিভিন্ন ফলে বিভিন্ন বলছে কোনটি ভুল সেটা বলতে বলেছে, বিভিন্ন পদার্থ আকর্ষণ বলে বিভিন্ন হয়, ঠিক বলেছে এটা। অ্যাট্রাকশন ফোর্স বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তারপর 2 নম্বর আমাদের কি বলেছে দ্য ফোর্স অফ অ্যাক্টিং বিটুইন পার্টিকেলস কিপড দেম টুগেদার, তার মানে কি না কণার মধ্যে তাদের যে বল আছে সেইগুলো কি প্রয়োগ করে কি হয় না সেই কণাগুলোকে একসঙ্গে একত্রে রাখে, এটিও আমাদের ঠিক। তারপর 3 নম্বর কি বলেছে দ্য পদার্থ যাই হোক না কেন আকর্ষণ বলের মান একই থাকে, এটি ভুল, এটি ভুল আমাদের। তারপর কি দ্য পার্টিকেলস অফ ম্যাটার হ্যাভ ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম, পদার্থের কণার মধ্যে বল ক্রিয়া করে, কণাগুলোর মধ্যে একে অপরের মধ্যে বল ক্রিয়া করে, এটিও ঠিক। আমাদের অপশন 3 আনসার হয়ে যাবে। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নে কি বলেছে দ্য ওয়ার্ক ডান বাই এ মোটর পার ইউনিট টাইম ইজ কল্ড, মানে একক সময় মোটর দ্বারা সম্পাদিত কাজকে কি বলা হয়, আমরা কি বলি না পাওয়ার। দেখো প্রথমে হচ্ছে পাওয়ার, পাওয়ার সমান কি, পাওয়ার সমান হচ্ছে ওয়ার্ক ডান বাই কি না টাইম টেকেন, ওয়ার্ক ডান বাই টাইম টেকিং। তাহলে কি বলেছে একক সময়ে, একক সময়ে মোটর দ্বারা সম্পন্ন কাজকে কি বলা হয়, তাহলে পাওয়ার বলা হয়। ঠিক আছে, আর এনার্জি কি, এনার্জি হচ্ছে কাজ করার ক্ষমতা, একে আমরা এনার্জি বলি।
অ্যাক্সিলারেশন কি? অ্যাক্সিলারেশন হচ্ছে বেগ পরিবর্তনের হারকে অ্যাক্সিলারেশন বলি। আর মোমেন্টাম কি? না ভর ইন্টু বেগ, এটাই হচ্ছে আমার ভরবেগ বা মোমেন্টাম। ঠিক আছে, 14 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, নিচের কোন যন্ত্রটি চৌম্বক ক্ষেত্রে বিদ্যুৎবাহী পরিবাহকে ব্যবহার করে না? দেখো বিদ্যুৎ প্রবাহের ফলে যদি কোনো একটা, ধরো বিদ্যুৎ আমরা যদি প্রবাহ করছি, বিদ্যুৎ প্রবাহের ফলে যদি চৌম্বক বল উৎপন্ন হয়, সেখানে কি না ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল সেখানে উৎপন্ন হয়। তো সেই চৌম্বক বল কি করে না, চৌম্বক প্রবাহের ফলে চৌম্বক বল উৎপন্ন হয় এবং সেই বল দিয়ে কি যান্ত্রিক গতি তৈরি হয়। ঠিক আছে, বা ফোর্স বা যান্ত্রিক গতি তৈরি হয়। তো এই যান্ত্রিক গতির ফলে কি হয়, সেই বৈদ্যুতিক মোটর ঘরে, ঠিক আছে, পাখা ঘরে, বৈদ্যুতিক জেনারেটর কাজ করে এরকম ভাবে। কিন্তু বৈদ্যুতিক হিটার হিটিং ইফেক্টের ফলে বা রেজিস্ট্যান্সের ফলে হয়। তো এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে, তো এটি আমাদের হবে না, এই তিনটি হবে। তো আমার অপশনের অ্যান্সার হয়ে যাবে কি, কোনটি ভুল বলেছে, তাহলে এটি আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 15 নম্বর কি বলেছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ 10 মিটার লং কপার ওয়্যার ইজ আর ওহম। কি বলেছে না, 10 মিটার লম্বা তারের রোধ কি, দেখো রোধের ক্ষেত্রে বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে কি, আর সমান রো এল বাই এ। এখানে রো কে আমরা কি বলি, রো কে আমরা কি বলি, পদার্থের রোধাঙ্ক। এটা কি না পদার্থের রোধাঙ্ক। এই পদার্থের রোধাঙ্ক বিভিন্ন আলাদা 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 প্রকার আমার হচ্ছে কি পদার্থের জন্য আলাদা 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 এটি হয়। আর এল মানে কি, এল মানে হচ্ছে তারের দৈর্ঘ্য, তারের লেন্থ। আর এ মানে কি হচ্ছে এরিয়া, তারের ক্ষেত্রফল। ঠিক আছে, আর তাহলে পদার্থের রোধাঙ্ক কি বলেছে, আমার পদার্থের রোধাঙ্ক কি হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট পদার্থের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো এগুলো তো রেজিস্ট্যান্স হবে 10 মিটার লং কপার ওয়্যার, তার মানে 10 মিটার, এল সমান কত বলেছে 10 মিটার, 10 মিটার লং কপার ওয়্যার ইজ আর ওহম। তো হচ্ছে কপার ওয়্যারের রেজিস্ট্যান্স কত, আর ওহম। তাহলে কি বলেছে, হোয়াট উইল বি দ্য রেজিস্ট্যান্স অফ 5 ওহম লং কপার ওয়্যার। তাহলে কি দুটোই দেখো কপার ওয়্যার আছে, আগেও কপার ওয়্যার ছিল এখনো কপার ওয়্যার আছে, তাহলে রো আমার হচ্ছে একই থাকবে, এরিয়া আমার কি বলেছে না একই। ঠিক আছে, এরিয়াও একই বলেছে, শুধু লেন্থটা আমার কি বলেছে হাফ হয়ে গেছে। আগে 10 ছিল এখন 5 হয়েছে। আগে কত রোধ ছিল আর, তাহলে এখন কত হয়েছে, এখন রোধটা আসলে কত হয়ে যাবে R/2, মানে কত 0.5, আর আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা 0.5, আর অপশন 1 অ্যান্সার। তারপর আমাদের 16 নম্বর প্রশ্ন কি বলেছে, শুকনো স্লেক্ট লাইমের ওপর ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, কি উৎপন্ন হয় না ব্লিচিং পাউডার। কি না ব্লিচিং পাউডার কি, ব্লিচিং পাউডার হলো একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ যা ক্লোরিন গ্যাসের সাথে স্লেক্ট লাইমের বিক্রিয়ায় তৈরি হয়। এর রাসায়নিক সংকেত কি না, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত হয়ে যাবে CaOCl2। ঠিক আছে, CaOCl2 হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হবে। আর কিভাবে ব্লিচিং পাউডার তৈরি হয়, এর মধ্যে ব্যবহৃত পদার্থ কি না, আমার হচ্ছে সিলেক্ট লাইম CaOH2, এটা হচ্ছে শুকনো অবস্থায়। আর ক্লোরিন গ্যাস কি Cl2, এইগুলোর হচ্ছে মেন ব্যবহার পদার্থ। আর এই বিক্রিয়া কিভাবে হয়, এই বিক্রিয়ার ফলে যে বিক্রিয়াটি কি না, বিক্রিয়াটি হয়ে যাবে CaOH2, CaOH2 প্লাস Cl2, এটা বিক্রিয়া করে হয়ে যাবে CaOCl2, এটি হচ্ছে আমাদের ক্লোরিন প্লাস H2O। বুঝতে পারলে? তাহলে এই বিক্রিয়ার ফলে কি ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। আচ্ছা, কেন শুকনো সিলেক্ট লাইম দরকার, কেন শুকনো সিলেক্ট লাইম দরকার না, ভেজা হলে বিক্রিয়াটি ঠিকভাবে হয় না, তাই পরীক্ষা সবসময় লেখা থাকে ড্রাই সিলেক্ট লাইম। ঠিক আছে, ব্লিচিং পাউডার কোথায় ব্যবহার করা হয় না, কাপড় কাচা, ঠিক আছে, কাপড় যে কাগজ সাদা করতে, পানীয় জলে জীবাণুমুক্ত করতে, আর জীবাণুনাশক হিসাবে আর অক্সিডাইজিং এজেন্ট হিসাবে এটি ব্যবহার করা হয়। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন কি বলেছে, when an object is placed 20 সেন্টিমিটার in front of a concave mirror, তাহলে এটি কি আমাদের একটা কনকেভ মিরর। ঠিক আছে, কনকেভ মিররে কি বলেছে 20 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ এ কনকেভ মিরর। আচ্ছা, 20 সেন্টিমিটার মানে আমরা ধরে নিচ্ছি কি এই জায়গাতে আমাদের বস্তুটি রাখা রয়েছে। ঠিক আছে, ইমেজ ফর্মড আছে হচ্ছে, অ্যান্ড রিয়েল ইমেজ ইজ ফর্মড অ্যাট দ্য সেন্টার। দেখো এখানে কথা বলেছে রিয়েল ইমেজ,
রিয়েল ইমেজ ফর্মড অ্যাট দ্য সেন্টার অফ কার্ভেচার। রিয়েল ইমেজ মানে এইরকম জায়গায় আমার সেন্টার অফ কার্ভেচার এই জায়গাতে তৈরি হয়েছে। তো একটা জিনিস সবসময় মনে রাখবে কি না, কনকেভ মিররে যদি কোনো বস্তুকে আমরা সেন্টার অফ কার্ভেচারে, ঠিক আছে, বস্তুটিকে রাখি, তাহলে তার প্রতিবিম্ব সবসময় কোথায় তৈরি হবে, না সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। ঠিক আছে, তো সেন্টার অফ কার্ভেচারে যদি তৈরি হয়, সেন্টার অফ কার্ভেচারে যদি তৈরি হয়, সেক্ষেত্রে কি হয় না ছবিটি এই বস্তুর যা বস্তুটির যতটা উচ্চতা, এই ছবিটিরও তাই সেই বা যদি ইমেজেরও সেই একই হাইট থাকে। আর কি হয়, শুধুমাত্র উল্টে যায়। তাহলে হাইট কি থাকবে, সেম থাকবে, কতটা দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে এটিও কত হবে, 20 সেন্টিমিটার দূরে হবে। শুধুমাত্র কি না মাইনাস হয়ে যাবে, কি না এটার উল্টে যায়, উল্টে যাওয়ার জন্য সেটি মাইনাস হয়ে যাবে। তাহলে কি দূরত্ব একই থাকছে, তাহলে ম্যাগনিফিকেশন আমাদের কি হয়ে যাবে, না ম্যাগনিফিকেশনটা আমরা কি বলি, ম্যাগনিফিকেশন হচ্ছে কি না, সেই জন্য কত হচ্ছে -1 হয়ে যাবে। ম্যাগনিফিকেশন মানে আমরা কি জানি, বস্তুর দূরত্ব ভি ইউ বাই ভি, বা হচ্ছে বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্ব দূরত্ব। তাহলে সে কি বস্তুর দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব যেহেতু এক, সেই জন্য কি হবে, কেটে যাবে দুটোই, সেই জন্য ওয়ান অ্যান্সার হয়ে যাবে। আর সেই উল্টো হচ্ছে আমাদের, সেই জন্য কি মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস থেকে আমাদের অপশন 2 অ্যান্সার হয়ে যাবে। 18 নম্বর কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ হোমোজেনাস মিক্সচার। নিচের কোনটি সমসত্ব মিশ্রণ উদাহরণ নয়। সমসত্ব মিশ্রণ মানে কি, দুটো জিনিস আছে, যে দুটো জিনিসকে আমরা যদি মেশাই তাহলে কি একটা নতুন তৈরি হবে আমাদের মিশ্রণ, যেটির মধ্যে কি এর কোনো বৈশিষ্ট্য বা এর কোনো বৈশিষ্ট্য বাইরে থেকে আমরা দেখতে পাবো না। ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলি, সমসত্ব মিশ্রণ, সমানভাবে মিশে যাবে। ঠিক আছে, আর সমানভাবে না মিশলে সেটাকে আমরা কি বলি, অসমসত্ব মিশ্রণ। তো সমসত্ব মিশ্রণ কোনটা, কপার সালফেট ইন ওয়াটার, এটি আমাদের কি সমসত্ব মিশ্রণ উদাহরণ। সুগার ডিসলভ ইন ওয়াটার, মানে চিনিকে আমরা যদি জলের মধ্যে গুলি, তোমরা চিনিকে কি দেখতে পাও, দেখতে পাও না, তাহলে এটি কি সমসত্ব মিশ্রণ। সল্ট ডিসলভ ইন ওয়াটার, এটিও সমসত্ব মিশ্রণ, কিন্তু তেলকে যদি আমরা জলের মধ্যে গুলতে যাই সেটি ভালোভাবে গুলবে না, দেখে বোঝা যাবে। তাহলে এটি কি ওয়াটার, জলে হচ্ছে তেল, এটি কি একটা অসমসত্ব মিশ্রণ। তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে, অপশন 4। 19 নম্বর প্রশ্ন কি বলেছে, না ভুল জোটটি নির্বাচন করো। কি বলছে, প্রাইমারি কনজিউমিটার। আচ্ছা, এটা আমরা ভালোভাবে দেখে নিই আগে টপিক স্তরের বিভিন্ন ক্রমগুলো। আচ্ছা, ফার্স্ট টপিক লেভেলে কি থাকে, না এর মধ্যে কি থাকে, এটা প্রডিউসার বা অটোট্রোফাস, এর মধ্যে কি থাকে, সবুজ উদ্ভিদরা থাকে, এরা নিজেরা খাদ্য তৈরি করে। সেকেন্ড টপিক লেভেলে কি থাকে, না প্রাইমারি কনজিউমার, যে এরা কি না এই প্রডিউসারদের ঘরে খায়, এরা কি হরিণ, ছাগল, উদ্ভিদ খায় এরা। আর 3 নাম্বার আমাদের থার্ড টপিক লেভেলে কারা আছে, না সেকেন্ডারি কনজিউমার বা স্মল কার্নিভোরাস, এরা কি না ব্যাঙ, টিকটিকি, এরা তৃণভোজী খায়। ঠিক আছে। আর ফোর্থ কনজিউমার কি, এরা টার্সিয়ারি কনজিউমার, লার্জ কার্নিভোরাসদের খায়, যেমন হচ্ছে সিংহ, বাঘ। এছাড়াও কি না ব্যাকটেরিয়া আমাদের কি না, এরা ডিকম্পোজার বা বিয়োজক, তারা কি সব ট্রপিক স্তরের মৃত জৈব পদার্থ ভেঙে দেয়, তারা কোনো নির্দিষ্ট ট্রপিক স্তরে থাকে না। ঠিক আছে, আমাদের এখানে অপশানে কি ছিল, প্রাইমারি কনজিউমার সেকেন্ডারি টপিক লেভেলে থাকে। আচ্ছা, অটোট্রপাস এরা ফার্স্ট টপিক লেভেলে থাকে। আচ্ছা, স্মল কার্নিভোরাস এটা থার্ড লেভেলে থাকে, এটিও ঠিক। আর ব্যাকটেরিয়া আছে ফোর্থ লেভেল, ব্যাকটেরিয়া কোনো লেভেলে থাকে না, তাহলে এটি আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে, না নিচের কোনটি অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিন, এখানে দেখো অ্যালকিন তিনটে জিনিস হয়, একটা হচ্ছে কি এন, একটা কি হয় ইন, আর একটা কি হয় আইন। এন ইন আইন। তো এই এন মানে কি, এন এ হচ্ছে কি কার্বন হচ্ছে আমার ডবল বন্ড তৈরি করে, এ সিঙ্গেল বন্ড, কার্বন হচ্ছে কার্বনের সিঙ্গেল বন্ড তৈরি করে। ইনে কি হয় না কার্বন কার্বন ডবল বন্ড তৈরি করে। আর আইনে কি হয়, যে কার্বন কার্বন হচ্ছে ট্রিপল বন্ড তৈরি করে। তো এই একটা সিঙ্গেল বন্ড মানে কি বলা হয় এন, ডবল বন্ড মানে কি বলা হয় ইন, আর ট্রিপল বন্ড মানে কি বলা হয় আইন। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত, এ প্রথমে আসে, তার এ প্রথমে আসে মানে কি সিঙ্গেল বন্ড, তারপরে কি আসে ই আসে, ই মানে কি ধরে রাখবে না ডবল বন্ড, আর তারপরে ওয়াই আসে লাস্টে, সেই জন্য ই হচ্ছে কি ট্রিপল বন্ড। এইবার এন ইন আইনের ফর্মুলা কি, না এন মানে হচ্ছে এটাকে আমরা ধরি নাকি এর যে সাধারণ সংকেতগুলো হবে সেগুলো কি হবে, না CnH 2n+2, এইটি হয়ে যাবে এর সংকেত। ঠিক আছে। আচ্ছা, এন হচ্ছে যে ইনের সংকেত কি হয়ে যাবে,
না CnH2n, ঠিক আছে। আর আইনের ফর্মুলা কি হয়ে যাবে না CnH2n-2, ঠিক আছে। এগুলো তোমাদের ফর্মুলা হয়ে যাবে। তাহলে আমার কি বলেছে, অ্যালকিনের কিন ইন ইন মানে হচ্ছে দুই, ডবল বন্ড। তাহলে ডবল বন্ডের ফর্মুলা কি হয়ে যাবে না CnH2n, CnH2n, অপশন 4 আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আলোচনা কি করব না, এই যে অ্যানালিসিস করলাম 25 তারিখের, এই যে 25শে নভেম্বরের আমরা যে শিফট আলোচনা করলাম, তো এই শিফটেরই যে ম্যাথ প্লাস রিজনিং এর যে কোশ্চেনগুলো ছিল সেইগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এতটাই।